আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 6 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সরকারকে বাড়ি বানিয়ে দিতে হবে, প্রয়াগরাজে বুলডোজার অভিযানে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্য, যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের, জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত অমিত শাহের মন্ত্রকের, দীর্ঘদিন সহবাসের পর ধর্ষণের অভিযোগ আনলে তা মানবে না আদালত, জানালো সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধীর পর 200 টাকা জরিমানা আদালতের। শিলঘাটে বরাক সেতুর কাজ চলছে জোর গতিতে, সন্তোষ স্থানীয় মানুষের। ভারতমালা প্রকল্পে নিম্নমানের কাজ, ফাটল নবনির্মিত ডিভাইডারে। 5 গ্রামে তলিয়ে যেতে পারে সড়ক, বিধানসভায় অভিযোগ কমলাক্ষ দে পুরকায়স্তের। রাজ্যে আর কোনো মাদ্রাসা সংস্কৃত টুলের প্রাদেশিকীকরণ হবে না, চক্রান্ত করছে মন্ত্রী গোষ্ঠী, আন্দোলনে নামার হুঙ্কার অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মচারীদের। ইফটিজারদের আক্রমণে আহত 2 প্রতিবাদকারী, এক যুবককে গণধুলাই। এবং সর্বশেষ খবরটি হলো, আমেরিকা যুদ্ধ চাইলে আমরা তৈরি, ডোনাল্ড ট্রাম্পকে চরম হুঁশিয়ারি চীনের, হুমকি দিয়ে নথজানু করা সম্ভব নয়, শুল্ক আরোপের জবাবে তুপ বেজিংয়ের। এবারে শুনুন বিস্তারিত খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করেই মানুষের বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনায় সুপ্রিম কোর্ট আজ স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করেছে। আদালত এই বিষয়ে কড়া ভাষায় প্রশাসনকে ভর্ৎসনা করেছে। আদালত এক আইনজীবী, এক অধ্যাপক ও আরো 3 ব্যক্তির বাড়ি ধ্বংস করার জন্য উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা করেছে। বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি এন কুরেশ্বর সিংয়ের বেঞ্চ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে বলেছেন, এ ধরনের কার্যকলাপ এক ভয়ঙ্কর ও ভুল নজির স্থাপন করেছে। বিচারপতি ওকা মন্তব্য করেন, সংবিধানের 21 অনুচ্ছেদ বলে কিছু নেই নাকি? বিচারপতি ওকা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়ের দিকেও ইঙ্গিত করেন, যেখানে বাড়ি ভাঙার আগে অনুসরণযোগ্য প্রক্রিয়া নির্ধারিত হয়েছে। বিচারপতি ওকা কড়া সমালোচনা করে বলেন যে আদালত এখন সরকারকে গুড়িয়ে দেওয়া বাড়িগুলোর পুনর্নির্মাণের নির্দেশ দেবে। তিনি বলেন, এখন আমরা আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনাদের খরচে এই বাড়িগুলো পুনর্নির্মাণ করতে হবে, এটাই একমাত্র উপায়। আবেদনকারীরা আইনজীবী জুলফিকার হায়দর, অধ্যাপক আলী আহমেদ, 2 বিধবা নারী এবং আরো একজন ব্যক্তি। এলাহাবাদ হাইকোর্ট তাদের আবেদন খারিজ করার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তাদের অভিযোগ, প্রশাসন শনিবার গভীর রাতে তাদের বাড়ি ভাঙার নোটিশ জারি করে এবং পরের দিনই তা গুড়িয়ে দেয়। ফলে তারা আইনি প্রতিক্রিয়া জানানোর কোনো সুযোগই পাননি। তারা আরো দাবি করেন, তারা জমির বৈধ লিজদারি এবং লিজের মালিকানা পরিবর্তন করে ফ্রি হোল্ড সম্পত্তিতে পরিণত করার জন্য আবেদন করেছিলেন। আবেদনকারীদের পক্ষের আইনজীবী দাবি করেন যে প্রশাসন বেআইনিভাবে তাদের জমিকে গ্যাংস্টার রাজনীতিবিদ আতিক আহমেদের সঙ্গে জুড়ে দিয়েছে, যিনি 2023 সালে নিহত হন। অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণী রাজ্যের পদক্ষেপের পক্ষ নিয়ে বলেন, আবেদনকারীদের নোটিশের জবাব দেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছিল। তবে বিচারপতি ওকা প্রশাসনের নোটিশ দেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেন। বেঞ্চ নোটিশ পাঠানোর পদ্ধতিতে অসঙ্গতির দিকেও ইঙ্গিত করে। এ সময় অ্যাটর্নি জেনারেল মামলাটি হাইকোর্টে স্থানান্তরের অনুরোধ জানান। তিনি বলেন, আমি ভাঙ্গার পক্ষে সাফাই দিচ্ছি না, তবে হাইকোর্টকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হোক। তবে সুপ্রিম কোর্ট এই অনুরোধ প্রত্যাখ্যান করে। অপরদিকে দীর্ঘদিন সহবাসের পর ধর্ষণের অভিযোগ আনলে তা গ্রাহ্য হবে না, এক মামলার রায় এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ক্ষেত্রে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের কথা বিবেচ্য করা হবে না। এই মামলার উৎপত্তি, এক ব্যাংক আধিকারিক দীর্ঘদিন ধরে লিভ ইন পার্টনারের সঙ্গে সহবাসে ছিলেন। অভিযোগ, ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে বছরের পর বছর সহবাস করেছেন। বিচারপতি বিক্রমনাথ ও সন্দীপ মেহতার বেঞ্চের কাছে ওই মহিলা অভিযোগ করেছিলেন যে দীর্ঘ 16 বছর ধরে ওই ব্যক্তি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে গিয়েছেন। 2 পক্ষের বক্তব্য শোনার পর আদালত রায় দিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 16 বছর সহবাসের পর এই কথা মানা যায় না। 16 বছর ধরে এই ঘটনাটাই তো ঘটে আসছে, 2 পক্ষের সম্মতিতেই। আদালত এটাও জানিয়েছে, যদি ভুয়ো প্রতিশ্রুতি হতো তাহলেও 16 বছরটা অনেক সময়। অপরদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর উপর 200 টাকার জরিমানা আরোপ করা হয়েছে। লখনৌয়ের এসিজেএম আদালত ব্যক্তিগতভাবে হাজিরা থেকে বারবার অনুপস্থিত থাকার কারণে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে। আদালত এখন রাহুল গান্ধীকে 2025 সালের 14 এপ্রিল পর্যন্ত শেষ সুযোগ দিয়েছে, যাতে তিনি আদালতে হাজির হন। যদি এই তারিখেও তিনি উপস্থিত না হন, তবে তার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এই ঘটনার পেছনে রয়েছে 2022 সালে রাহুল গান্ধীর একটি সংবাদ সম্মেলন, যেখানে তিনি বীর সাভারকর সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন।
এই মন্তব্যের জন্য তার বিরুদ্ধে একটি আবেদন দায়ের করা হয়েছিল। রাহুল গান্ধীর এই আইনি সমস্যা তার রাজনৈতিক ক্যারিয়ারে একটি নতুন চ্যালেঞ্জ যোগ করেছে। আদালতের এই নির্দেশের পর কংগ্রেস দলের মধ্যে এবং সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন যে এটি রাজনৈতিক প্রতিহিংসার একটি অংশ হতে পারে, যদিও আদালত এটিকে কেবল আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। 14 এপ্রিলের শুনানি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি রাহুলের ভবিষ্যৎ পদক্ষেপ এবং আইনি পরিণতি নির্ধারণ করবে। অপরদিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন কেজরিওয়াল, সিদ্ধান্ত অমিত শাহের মন্ত্রকের। আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা কমালেও জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, দিল্লি পুলিশ ও আইবির তরফে স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া রিপোর্টে বলা হয়েছে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমোর জীবনের ঝুঁকি রয়েছে। একাধিক জঙ্গি সংগঠন, বিশেষ করে খলিস্তানি সংগঠনগুলো আপ সুপ্রিমোর উপর হামলা চালাতে পারে, ফলে আটোসাটো নিরাপত্তা দেওয়া হোক। ওই রিপোর্ট পাওয়ার পরেই জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন জেড প্লাস নিরাপত্তা পেতেন কেজরিওয়াল। নিয়ম অনুযায়ী জেড প্লাস নিরাপত্তা পাওয়া কোনো ব্যক্তি অন্য কোনো রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা নিতে পারেন না। রাজধানীতে তার নিরাপত্তার যাবতীয় দায়িত্ব দিল্লি পুলিশের। সিআইএসএফ সহ আধা সামরিক বাহিনীর আধিকারিক ও জওয়ানরাই নিরাপত্তার দায়িত্ব সামলান। ভিন রাজ্যের কোনো ভিভিআইপিও যদি রাজ্যে দিল্লিতে আসেন, সেক্ষেত্রেও আগাম দিল্লি পুলিশকে জানাতে ভিভিআইপির সঙ্গে ভিন রাজ্যের নিরাপত্তা রক্ষীরা থাকতে পারেন, তবে সেক্ষেত্রেও দিল্লি পুলিশের অনুমতি নেওয়া হয়। অপরদিকে শিলঘাটে বরাক সেতুর কাজ চলছে জোর গতিতে, সন্তোষ স্থানীয় মানুষের। শিলঘাট বরাক সেতু বৃহত্তর দক্ষিণ বরাকের জনগণের এক প্রত্যাশার নাম। সেতুটির রূপকার লক্ষ্মীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায় প্রথমবার লক্ষ্মীপুর থেকে 2021 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি বিধায়ক নির্বাচিত হলে শিলঘাটে বরাক নদীর উপর সেতু নির্মাণের দাবি বাস্তবায়ন হবে। কথা দিয়ে কথা রাখেন কৌশিক রায়। বিধায়ক নির্বাচিত হয়ে শিলঘাটে সেতু নির্মাণের তৎপরতা শুরু করেন কৌশিক। তারই একান্ত প্রচেষ্টা 2024 সালের 22 আগস্ট বিকেল 3টায় শিলঘাটে বরাক সেতুর আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলান্যাসের প্রায় 3 মাস পর থেকে সেতু নির্মাণের কাজ শুরু করে বরাকপ্রাপ্ত নির্মাণ সংস্থা। বর্তমানে শিলঘাট সেতু নির্মাণস্থলে বরাক নদীর 2 তীরে নির্মাণ কাজ দ্রুত গতিতে অব্যাহত রয়েছে। 2 তীরেই মূল পিলার নির্মাণের কাজ অনেকটা এগিয়ে রয়েছে। নির্মাণ কাজের প্রশংসা করছেন স্থানীয় লোকজন। কাজের গতি আশানুরূপ বলেও জানিয়েছেন শিলঘাট বরাক ব্রিজ ডিমান্ড কমিটির মুখ্য আহ্বায়ক হানিফ আলম মজুমদার। তিনি বলেন, নির্মাণ সংস্থা অত্যন্ত সুন্দরভাবে দ্রুত গতিতে নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সেতু নির্মাণের মুখ্য কারিগর কৌশিক রায় বলেছিলেন 2 বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে। 2 বছরেই কাজ সম্পন্ন হবে বলে মনে করছেন স্থানীয় সচেতন লোকজন। শিলঘাটে বরাক সেতু নির্মাণ কাজের গতিতে অত্যন্ত আনন্দিত দক্ষিণ বরাক এলাকার জনগণ। তারা আশাবাদী নির্ধারিত সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ হবে। অপরদিকে ভারতমালা প্রকল্পের নিম্নমানের কাজ ফাটল নবনির্মিত ডিভাইডারে। ভারতমালা প্রকল্পের অধীনে শিলচর থেকে লায়লাপুর পর্যন্ত প্রায় 35 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে। বেশিরভাগ জায়গায় কাজ দ্রুত গতিতে চললেও কিছু জায়গায় জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতার কারণে কাজ এখনো শুরু হয়নি। তবে যেসব জায়গায় কাজ চলছে সেখানে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। সম্প্রতি চান্নিঘাট ও বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের চান্নিঘাট থেমাতা থেকে বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের মুখামজাঙ্গাল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার অংশের নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। সেখানে ব্ল্যাক টপিং এর কাজ চলছে। তবে সদ্য নির্মিত সিমেন্টের ডিভাইডারে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, সিমেন্ট ডালাই করা সাইটের ড্রেন ও মধ্যভাগের ডিভাইডার এখনই ফেটে যাচ্ছে। বুধবার সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয়দের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা করছেন কর্তৃপক্ষ দ্রুত এর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ভারতমালা প্রকল্প সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে সড়ক নির্মাণ ও উন্নয়ন করা হচ্ছে। তবে কাজের গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। নিম্নমানের কাজের কারণে প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত হতে পারে। অপরদিকে 5 গ্রামে ভাঙ্গনের সমস্যার বিষয়টি বিধানসভায় তুলে ধরেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি বলেন, গত বন্যার সময় জল সম্পদ মন্ত্রী কাটাখাল বরাক নদী পরিদর্শন করেছিলেন। কমলাক্ষের মতে 5 গ্রামে ভাঙ্গনের দরুন বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ত্রিপুরা এবং মিজোরামের মধ্যে যোগাযোগ ব্যবস্থাও সঙ্গীন, তাই এই সমস্যার সমাধান জরুরি। জবাবে জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় ভাঙ্গন সমস্যার সমাধানের কথা ছিল, তবে কাজ এখনো হয়নি। এই প্যাকেজকে ভবিষ্যতে গুরুত্ব দেওয়া হবে বলে জানান পীযূষ।
এদিকে শুকনো মরশুম শেষ, উকিঝুঁকি মারছে বর্ষা, কিন্তু এখন পর্যন্ত পাঁচগ্রাম নদী ভাঙ্গন মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেছেন, এখনই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু না হলে ভাঙ্গন কবলিত জাতীয় সড়কের পুরো অংশটাই তলিয়ে যেতে পারে নদী গর্ভে। আর এমনটা হলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিচ্ছিন্ন হয়ে পড়বে উপত্যকার একটা বড় অংশ। কেননা পাঁচগ্রামের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কটি এই ভূখণ্ডের অন্যতম জীবনরেখা। বাসিন্দারা বলেন, কয়েক মাস আগে অকুস্থল পরিদর্শন করে কাজ শুরুর আশ্বাস দিয়েছিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। তাছাড়া সরকার ও রাজ্যের নদী ভাঙ্গন সমস্যার সমাধানে তৎপর, কিন্তু নানা কারণে পাঁচগ্রামের কাজ এখনো শুরু হয়নি। তবে তারা আশাবাদী সরকার বর্ষার আগেই উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। অপরদিকে ইফতিজারদের আক্রমণে আহত দুই প্রতিবাদকারী, এক যুবককে গণধুলায়, কলেজ পড়ুয়া দুই ছাত্রীকে ইফটিজিং। বিষয়টা দেখে প্রতিবাদ করায় দুইজন ব্যক্তির উপর আক্রমণ চালালো ইফটিজাররা। ঘটনাটি ঘটেছে কাটিগড়ার লাটিমারা ফেরিঘাটে বুধবার। একজন ইফটিজারকে পাকড়াও করে স্থানীয়রা সমঝে দিয়েছেন থানায়। প্রাপ্ত খবর মতে এদিন দুপুরে বদরপুরের এক কলেজ থেকে লাটিমারা ফেরি পার হয়ে বাড়ি ফেরার সময় ইফটিজারের খপ্পরে পড়ে দুই কলেজ ছাত্রী। ফেরিঘাটে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করতে দেখে প্রতিবাদ করেন মধ্যবয়সী দুই ব্যক্তি, আর এতে চটে যায় দুই ইফটিজার। এক সময় প্রতিবাদকারী হিফজুর রহমান ও আব্দুল সালাম নামের দুই প্রতিবাদকারীর উপর আক্রমণ করে বসে ইফটিজাররা। এতে দুজনেরই মাথা ফেটে যায়। সূত্র মতে প্রতিবাদকারী দুজনের মাথায় আঘাত করে দুই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদিও জিয়াবুর নামের এক যুবককে নদীর পাড়ে থাকা উত্তেজিত লোকজন আটক করতে সক্ষম হন। পরে আটক যুবককে উত্তম মধ্যম দিয়ে কাটিগড়া থানায় সমঝে দেওয়া হয়। পুলিশ ওই যুবককে সঙ্গে সঙ্গে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যায়। গণধুলাইয়ে গুরুতরভাবে আহত ওই যুবককে প্রাথমিক চিকিৎসার পর শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে ইফতিজারদের আক্রমণের শিকার হিফজুর ও আব্দুল সালামকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে ভবিষ্যতে আসামে আর কখনোই কোনো মাদ্রাসা বা সংস্কৃত স্কুলের প্রাদেশিকীকরণ করা হবে না। বিধানসভা এক প্রশ্নের জবাবে এই কথা জানান শিক্ষামন্ত্রী পেগু। তিনি জানান, 2021 সালের প্রাদেশিকীকরণ আইন মতে যেসব মাদ্রাসা বা সংস্কৃত স্কুল প্রাদেশিকীকরণ হয়েছিল সেই সব প্রতিষ্ঠান 2020-এর পর সাধারণ বিদ্যালয়ে পরিবর্তিত হয়েছে। নতুন করে রাজ্যের কোনো মাদ্রাসা বা সংস্কৃত স্কুলের প্রাদেশিকীকরণের কোনো সম্ভাবনা নেই। শিক্ষামন্ত্রী জানান, 2017 সালের আইনের অধীনে রাজ্যের মাদ্রাসা বোর্ড ও সংস্কৃত স্কুল ভঙ্গ করা হয়েছিল। মাদ্রাসার মতোই সংস্কৃত স্কুলকেও সাধারণ স্কুলে পরিবর্তিত করে রাজ্য সরকার। ফলে রাজ্যে আর কোনো মাদ্রাসা বা সংস্কৃত স্কুলের প্রাদেশিকীকরণের আইনি সুযোগ রাজ্য সরকারের কাছে নেই। এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে ফের মাঠে নামতে চলেছেন রাজ্যের অপ্রাদেশিকৃত শিক্ষক ও কর্মচারীরা। প্রশাসনের অনুমতি না নিয়ে তারা দিশপুর কাঁপানোর হুঙ্কার দিয়েছেন। দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তারা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যের শিক্ষামন্ত্রী রনজ পেগুর নেতৃত্বে 3 জন মন্ত্রীর একটি ক্যাবিনেট সাব কমিটি তৈরি করে দিয়েছিলেন। এই কমিটিতে মন্ত্রী কেশব মহন্ত ও মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াও রয়েছেন। কিন্তু এই মন্ত্রী গোষ্ঠী তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই প্রস্তাবিত আইনে সংশোধনী আনার প্রস্তুতি নিচ্ছে বলে অপ্রাদেশিকৃত শিক্ষক কর্মীদের সংগঠন অভিযোগ করেছে। তারা জানিয়েছেন, রাজ্যে সব মিলিয়ে প্রায় 19,000 শিক্ষক কর্মচারী রয়েছেন। যদি সরকার তাদের বর্ষার মধ্যে না নেয় তবে ফের তারা আইন অমান্য করে দিশপুর কাঁপাতে দ্বিধা করবেন না। অপরদিকে আমেরিকা যুদ্ধ চাইলে আমরা তৈরি, ট্রাম্পকে চরম হুঁশিয়ারি চীনের। হুমকি দিয়ে নতজানু করা সম্ভব নয়, শুল্ক আরোপের জবাবে তুপ বেজিংয়ের। চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর জবাবে চীন ও মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক বসানোর হুমকি দিয়েছে। এবার চীন সরাসরি আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, আমেরিকা যদি যুদ্ধ চায়, তা শুল্ক যুদ্ধ হোক বা বাণিজ্য যুদ্ধ কিংবা অন্য কোনো ময়দানে, চীন পুরোপুরি প্রস্তুত। চীনের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে আমেরিকাকে সতর্ক করে বলেছে, চাপ বা হুমকির মাধ্যমে চীনকে নিয়ন্ত্রণ করা যাবে না। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, ট্রাম্প প্রশাসনের ফেন্টানিল ইস্যুকে কেন্দ্র করে চীনের উপর শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এটি একটি দায়সারা অজুহাত মাত্র। চীনের পণ্যের উপর আমেরিকা যদি শুল্ক বাড়ায়, আমরা পাল্টা শুল্ক আরোপ করব। এটি আমাদের দেশের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য অত্যন্ত যুক্তিযুক্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে ফেন্টানিল সংকট মোকাবিলায় চীন যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। ফেন্টানিল একটি শক্তিশালী আফিমজাত মাদক, যা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হলেও আমেরিকায় একটি মাদক হিসেবে অপব্যবহারের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। ট্রাম্পের অভিযোগ, চীন ফেন্টানিল তৈরির রাসায়নিক রপ্তানি বন্ধ করছে না, যা এই সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে।
তবে চীনের দাবি আমেরিকার নিজস্ব নীতি ওই সংকটের মূল কারণ। লিন জিয়ান বলেন, আমেরিকার ফেন্টানিল সমস্যা সমাধানে চীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি না দিয়ে বরং একটি অযৌক্তিক অজুহাত দেখিয়ে চীনের উপর শুল্ক চাপাচ্ছে। এটি এক ধরনের ব্ল্যাকমেইলিং। আমেরিকার সমস্যা সমাধানের জন্য আমাদের শাস্তি দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চীন আরো স্পষ্ট করে বলেছে, আমেরিকা যদি মনে করে চাপ বা হুমকির মাধ্যমে চীনকে নিয়ন্ত্রণ করা যাবে, তাহলে তারা ভুল করছে। চীন কখনো কারো কাছে নতজানু হবে না। যদি আমেরিকা বাণিজ্য যুদ্ধ বা অন্য কোনো যুদ্ধ চায়, আমরা পুরোপুরি প্রস্তুত। শেষ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। মার্কিন প্রশাসন সম্প্রতি চীনা পণ্যে 20% অতিরিক্ত শুল্ক আরোপ করেছে, যা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। পাল্টা জবাবে বেজিংও বেশ কিছু মার্কিন কৃষিজাত পণ্যের উপর 10 থেকে 15% শুল্ক বসিয়েছে। তবে এখানেই থামেননি চীন। বুধবার চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এক্স হ্যান্ডেলে হুঁশিয়ারি দিয়ে বলেন, চীনকে ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না। আমরা প্রয়োজনীয় প্রতিরোধ নিতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে এই শুল্কযুদ্ধ শুধু অর্থনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ভূ রাজনৈতিক টানাপোড়েনকে আরো বাড়িয়ে তুলতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলে তা বৈশ্বিক বাণিজ্যের উপর বড়সড় প্রভাব ফেলতে পারে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।